করেছো, বউ আর মেয়েকেও দেখো। বলেই তিনি তার মেয়েকে সামনে নিয়ে আসলেন আর বউয়ের এক হাত ধরে আছেন। জুনায়েদ সওদাগরের সামনে এসে বলেন, আমার মেয়ে চিত্রা। চিত্রা সওদাগর। কথাটি বলে পেছন থেকে জুলফিকার, যেটা শুনে সবাই সেদিকে তাকায়। জুলফিকার বোকা বোকা হাসি দিয়ে বলে ওঠে, লিমন সওদাগর, লিটন সওদাগর, তাহলে তো চিত্রা সওদাগর। আমি জুলফিকার সওদাগর, আমার বোন চিত্রা সওদাগর। ফরিদা এগুলো দেখে দূর থেকে জাহানারার কানের কাছে মুখ নিয়ে বলে, আদিক্ষেতা দেখলে বাঁচি না। রুবাইদা ওদের দিকে এগিয়ে এসে বলে, আমি তোমার বড় ভাবি, আর তোমার বড় যা। লিটন সওদাগরের বউ চৈতালি সালাম দিল সবার উদ্দেশ্যে। চিত্রা লাজুক ভঙ্গিতে আছে, থাকারই কথা, প্রথমবার এত বড় বিলাসবহুল বাড়িতে এসেছে, কিন্তু মনে মনে সে খুবই দুষ্ট প্রকৃতির, দেখতেও বেশ মিষ্টি আর সাজসজ্জায় আধুনিকতার ছোঁয়া। এই মিষ্টি মেয়ের মুখের দিকেও যেন এক কালো নজর পড়ল, যেটা কেউ বুঝতে না পারলেও স্পষ্ট বুঝেছে মর্জিনা। সবাইকে যখন দেখছিল তখন ধীরে ধীরে তার চোখটা গিয়েছিল তাহেরের দিকেও। তাহের তার দিকে ঠিক যেই নজরে তাকায় সেই নজরেই তাকিয়ে আছে চিত্রার দিকে। জুলফিকার সুস্থ থাকতে মর্জিনা তার কাছে নালিশ করে তাহেরের নামে। তাহেরকে আড়ালে শায়েস্তা করেছিল জুলফিকার। সপরিবারে কিছু করলে লোক জানাজানি হবে, ফলস্বরূপ সওদাগর পরিবারের বদনাম। জুলফিকারের থেকে শাস্তি পেয়ে তাহের আর কখনো মর্জিনার দিকে কুনজর দেয়নি। এগুলো ভেবে মনে মনে মর্জিনা বলে, বাজে লোক একটা। আল্লাহ আল্লাহ করি জুলপি ভাই তাড়াতাড়ি সুস্থ হোক, তার কাছে তোর নামে নালিশ করলে তোকে শাস্তি দিবে। বাকিরা আমাকে অত বিশ্বাস না করলেও জুলপি ভাই ঠিকই বিশ্বাস করে। রমিজ আবারও দৌড়ে এসে বলে, কর্তা, সব গুছিয়েছি, শুধু ঘুমানোর কামরায় পরিষ্কারের কাজ চলছে। আপনারা একটু বসেন, একটু ঠান্ডা মিষ্টি গালে দিবেন। জুনায়েদ সওদাগর ওদের ইশারা করলেন, সবাই মিলে চলে গেল ভিতরে। এদিকে লিমন ঘুরে ঘুরে তাকালো এদিক ওদিক, খুঁজছে যেন কাউকে। পাশেই দাঁড়িয়ে আছে জুলফিকার, হেসে হেসে বলে, ডাক্তারকে খুঁজছো? হক চকিয়ে গেলেও নিজেকে শক্ত রেখে লিমন বলে, তুমি কিভাবে জানলে? আমিও আমার বউকে খুঁজি তাই। তোমার বউ তো কবরে। তাহলে ওটাকে ভূত? আমি ভূতকে বউ বলি? কার উদ্দেশ্যে বলছো? ওই যে আমার বউ। ফালাকের দিকে আঙুল রাখতেই লিমনের মনে পড়ে গেল কিছুদিন আগের কথা। ফালাকের পেছনে দাঁড়িয়ে বাসর বিয়ে বলছিল। মনে পড়তেই লিমন বলে, তোমাদের কি বিয়ে হয়েছে? বিয়ে না হলে কি কেউ বউ বলে? তাও কথা। আচ্ছা, তোমার সেই ডাক্তার বোন কোথায়? বাইরে গেছিল, একটু আগে এসেছে, জানি না এখন কোথায়। আচ্ছা, ও তোমার বউ, এটা তুমি কিভাবে জানলে? আমাকে ও বলেছে যে আজকে আমার বউ আসবে, আর আমি ওকে জিজ্ঞাসা করি বউ আসলে কি করবা। ও বলেছিল বাসর করব। ও আবার কি? মির্জাফর। বলেই চলে যায় জুলফিকার। লিমন যেন কিছুই বুঝতো না, মির্জাফর আবার কে? এমন কথা জুলফিকারকে কেন বলবে? সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। ওদের শেষের কথাগুলো পেছন থেকে শুনতে পায় ফালাক ও মর্জিনা। মর্জিনা কোমরে হাত রেখে ভাবুক হয়ে বলে, এবার বুঝেছি জুলপি ভাই কেন এত বাসর বাসর করে। কেন? কারণ ওই মির্জাফর, শালা নামেও মির্জাফর, কাজেও তাই। এসে আমার চাচাতো ভাই জুলপি ভাইয়ের খাস খেদমত করে। খেদমত কম, বন্ধুর মতো সিপতে থাকে বেশি। কোথায় এখন সে? কি জানি কোথায় কোথায় গিয়ে গায়ে হাওয়া বাতাস লাগায়। গিন্নিমা ঠিকই করেছে আমার সাথে। কি করেছে মিষ্টিমা? এই যে ওর মতো ছেলের কাছে থাকতে দেয়নি, আমাকে এই বাড়িতে রাখছে। আসলে আমার চাচা চাচি বেঁচে নাই, ওই বাড়িতেই ভাই একা থাকে। আমার মা বেঁচে থাকতে আমরা ওই বাড়িতে থাকলেও এই বাড়িতে একটু বেশি থাকা হতো কাজের জন্য। এত এত অনুষ্ঠান হয় যে এই বাড়িতে কাজ করতে দিনরাত থাকা লাগে। মা মারা যাওয়ার পর গিন্নিমা আমাকে এইখানেই রেখেছে। তার কথা ভাই হলেও আমরা ছেলে মেয়ে, এদেরকে এক বাড়িতে এইভাবে থাকতে নেই। মিষ্টিমা ঠিকই বলেছে, তোমার ভালো চাই সে। মর্জিনা ম্লান হাসে। রুবাইদা না থাকলে তার গার্জিয়ানের জায়গাটা পূরণ হতো না। ফালাক মর্জিনাকে বলে, মির্জাফর কি এমন করেছে যে উনি বাসর বাসর করে? আরে বুঝুনি তুমি ব্যাপারটা। আসলে জুলপি ভাইয়ের পাগল হওয়ার পর থেকে তার সাথে মির্জাফর ভাই পুতুল খেলতো। তুমি যেদিন রাতে এই বাড়িতে আসো সেদিন সকালেই মির্জাফর ভাই সিলেট যায়, আসবে দেরি আছে। জুলপি ভাইয়ের কথা দিয়ে বুঝলাম এই বাসরের পাগলা মাথায় ঢুকিয়েছে আমার ভাই মির্জাফর। আর যেহেতু বলেছিল
আজকে তার বউ আসবে, সেদিন বউয়ের জায়গায় তোমাকে দেখে জেকে ধরেছে। এবার বুঝছো? ফালাক মাথা নাড়ালো। এত কিছু হয়ে গেল, এর মাঝে সব থেকে বেশি তো ফালাক মির্জাফর নামটাতেই অবাক বেশি। এই যুগেও এই নাম কেউ কাউকে দেয়? জমিদার বাড়ির উঠোনে বড় ড্যাকে করে রান্না করা হচ্ছে। রাতে সবাই আলু দিয়ে ডিমের ঝোল আর সবজি ভাজি ভাত খাবে। এতগুলো মানুষের রান্না করে আবার ঘুমানোর, তারপর সকালে আবারও পরিশ্রম। শ্রমিকদেরও তো কষ্ট হয়, তাই অল্পের মধ্যে রাত পার করতে চায় জুনায়েদ সওদাগর ও পুরো পরিবার। শুধু জেহেরের জন্য স্যুপ রান্না করতে যাচ্ছে রুবাইদা। ফালাক পথ আটকে বলে, আমি রান্না করে আনি, তুমি থাকো এখানে। রুবাইদা কিছু বলতে চাইলেও পেছন থেকে ফালাকের হাত ধরে টান দিয়ে নিয়ে যায় জুলফিকার। রুবাইদা বাধা দিতে চেয়েও যেন দিল না। ছেলেটার পাগলামি বাড়লে এতগুলো লোকের সামনে মান সম্মান থাকবে না। রুবাইদার বর্তমান অবস্থা দেখে রোহিণী বুঝে যায় ঠিক কী ভাবছে এখন সে। তাই রোহিণী আশ্বস্ত করে বলে, আমি দেখছি ওদেরকে, তুমি যাও খালামণি। অন্যদিকে স্যুপ মর্জিনা রান্না করলেও আজকে মর্জিনা অনেক কাজ করেছে। সকালবেলা থেকে ঘর পরিষ্কার করা, বিকেলে একটু পুকুর পাড়ে আড্ডা দিলেও সন্ধ্যার আগে আগে এসেই নাস্তা বানানো। মেয়েটাকে এত কষ্ট করতে দেখে রুবাইদা নিজেই রান্নাঘরের দিকে যাচ্ছে। রুবাইদা একবার ফরিদার দিকে তাকালো। মহিলার ছেলের জন্য কত চিন্তা, অথচ ছেলের খাবার ঘুম ঠিকমতো হয় কি না দেখে না। একটা কাজের লোক পেয়েছে বলে যেন সব চিন্তা মাথা থেকে উড়ে গেছে। রুবেদা ফোঁস করে শ্বাস নিয়ে চলে যায়। জুনায়েদ সওদাগর তার বউকে দেখেছিলেন আর চোখে। একদিকে তার মন তার বউয়ের দিকে, আর মস্তিষ্ক লিটন সওদাগরের দিকে। ভাইয়েরা মিলে আড্ডায় জমেছে বেশ। কথা উঠল খাওয়ার পর সবাই মিলে তাস খেলবে। ফালাকের হাত ধরে টেনে নিজের জন্য ঠিক করা ঘরে এসে দরজাটা চাপিয়ে দিল জুলফিকার। রোহিণী এদিকে আসার অভিনয় করলেও সে আর যায়নি সেদিকে। তার ইচ্ছে নেই যাওয়ার। তার তো আরও বেশি ভালো লাগে যখন জুলফিকার আর ফালাক একসাথে থাকে। মনে হয় কোনো একটা বোঝা কমেছে। রোহিণী অন্যদিকে চলে যেতেই দেখা হয় লিমনের সাথে। দুজনে চোখে চোখে সহানুভূতি দেখিয়ে মৃদু হাসল। লিমন পকেটে হাত রেখে বলে, সাথে যাবেন? চলুন। দুজনে ছাদে গেল আড্ডা দিতে। এছাড়া এখন কি করার আছে তার? একা একা এদিক ওদিক করার থেকে কোনো সঙ্গী নিয়ে আড্ডা দেওয়াই ভালো। জুলফিকার ফালাককে নিয়ে ঘরে আসার পর ফালাক যেন ঘাবড়ে গেল। ঘরটা অন্ধকার। এই অন্ধকার ঘরের আলো জ্বালানোর ব্যবস্থা কোন দিকে সে জানে না, জানলেও জ্বালাতে পারবে না। জুলফিকার খুব শক্ত করে তার হাত ধরে আছে। ফালাক ব্যথা পাচ্ছে, সাথে চোখ থেকে পানি পড়তে থাকে। না পেরে একবার বলেই দিল, আমার হাত ছাড়ুন। না, ছাড়বো না। কণ্ঠে যেন ধমকের আভাস, রাগে যেন গলার স্বর পাল্টে দিল। ফালাক ধীর কণ্ঠে বলে, কেন? তুই অন্য কারোর জন্য রান্না করবি কেন? ফালাক দেখতে পাচ্ছে না জুলফিকারের চোখে মুখের ভঙ্গি। দেখলে হয়তো ভয় পেত, অন্ধকারে এমনিতেও সে ভয় পাচ্ছে। ফালাক ওসব কথা এড়িয়ে বলে, আমার ভয় করছে খুব। আমি পাশে থাকতেও তোর ভয় করে বউ? বউ শব্দটা এই রাগান্বিত কণ্ঠে বলেও ফালাকের নরম হৃদয়ে যেন ভালোবাসা সৃষ্টি করে দিল। অষ্টাদশী ফালাক সর্বপ্রথম বউ না হয়েও এই যুবকের থেকে ভালোবাসার আভাস পায়। এই যুবক তাকে বউ বউ বলে পাগল করতে চায়। ফালাকের কানে এটা বিষের মতো লাগে না, বরং মনকে প্রফুল্ল করে। ফালাক নিজে যেন খুব করে চায় জুলফিকার তাকে বউ বলে ডাকুক। কিন্তু হঠাৎ তার মনে আসলো এই জুলফিকার তো মধুজা বলতে পাগল। জুলফিকার পাগলের মন বলেই এমন বলছে, কিন্তু সে তো সুস্থ, তাকে দূরে সরে আসতে হবে। জুলফিকার তাকে কখনোই ভালোবাসবে না, বিশেষ করে সুস্থ হবার পর। তখন তো মধুজার স্মৃতি মনে আঁকড়ে নিয়ে থাকবে। স্বল্প সময়ের এই ভালোবাসা চায় না ফালাক। জোর করে হাত ছাড়ানোর চেষ্টা করে। অভিমানী কণ্ঠে কাট কাট গলায় বলে, আমাকে বউ বলবেন না, আমি আপনার বউ না। তুই আমার বউ। বললাম না আমি আপনার বউ না। আমিও বললাম না তুই আমার বউ। ওই মির্জাফর মিথ্যা বলেছে। মির্জাফর মিথ্যা বলে না। আপনি জানেন মির্জাফর কত বড় এক খারাপ লোকের নাম? ওই খারাপ লোক কি তোর ক্ষতি করেছে যে তুই আমার মির্জাফরকে খারাপ বলছিস? বেটা মির্জাফর মানুষগুলোই খারাপ। একজন সিরাজউদ্দৌলার ক্ষতি করেছে, আর একজন আমার 12টা বাজিয়েছে। এই বউ, ফিস ফিস করে কি বলছিস? আমার বংশের গালমন্দ করছি। আমার বংশ সওদাগর, আম্মি জান বলেছে। আপনার আম্মি জান না বললে তো আপনি জানতেই পারতেন না। আম্মি জান না বললে জানবো কিভাবে? মায়ের থেকেই তো সব জানতে হয়। উফ, এই পাগল এখন বাচ্চা হয়ে গেছে।
তুই আবার আমাকে পাগল বলেছিস? হাত ছাড়ুন, তাহলে পাগল বলবো না। হাত না ছাড়লে পাগল বলবি? হ্যাঁ। তাহলে আমি পাগল ডাকটাই শুনবো। তুই পাগল বললেও আমার যায় আসে না, আমি তবুও হাত ছাড়বো না। পাগল পাগল পাগল, আপনি একটা পাগল। পাগলের বউ, পাগলের বউ, পাগলের বউ, তুই একটা পাগলের বউ। এই লোক আমার মাথা খারাপ করে দিল রে। ফালাক বিরক্ত হলো, তবে খুশিও হলো, কারণ জুলফিকার হিংসা করছে। জুলফিকারের মাঝে হিংসা প্রকাশ পেয়েছে। সে চায় না ফালাক জেহরের জন্য রান্না করুক। ফালাক দুষ্টু হাসে, যেটা দেখতে পেল না জুলফিকার। ফালাক বলে, আমি যদি জেহরের রান্না করিও আপনার সমস্যা কোথায়? তুই কেন ওর জন্য রান্না করবি? মিষ্টি মায়ের কষ্ট হয় না বুঝি? আম্মি জান রান্না করবে না, ওর মা রান্না করবে। তাহলে মিষ্টি মাকে আটকালেন না কেন? ফালাকের হাত ছেড়ে দিল জুলফিকার। পর্দা সরিয়ে বের হতে নেবে, কিন্তু আবারও পেছনে ঘুরে বলে, আমি আম্মি জানকেও বারণ করে দিব, কিন্তু তুই যেন ওই শয়তানের জন্য রান্না করবি না। আমার বউ অন্য কোনো পুরুষের জন্য মায়া প্রকাশ করবে না। জুলফিকার নিচে নেমে গেল, উদ্দেশ্য রুবাইদাকে বারণ করা। ফালাক নিজেও বের হয় সেখান থেকে। রোহিণী আর লিমন গল্প করতে করতে জুলফিকারের ঘরের দিকে এসেছে। ফালাককে দেখে ভ্রুকুটি করে লিমন বলে, তুমি এখানে? ফালাক চুপ করে চেয়ে আছে, কি বলবে সে কিছুই বলার মতো খুঁজে পেল না। রোহিণী দুজনকে দেখে নিয়ে বলে, জুলফিকার ভাই ডেকেছিল। ওহ, বউ ব্যাপার। হেসে দেয় রোহিণী, সাথে সাথে লিমন। ফালাক লাজুক ভঙ্গিতে স্থান ত্যাগ করে নিচে এসে দেখে জুলফিকার ও রুবাইদা কথা বলছে। রুবাইদা শান্ত কণ্ঠে বলে, আচ্ছা আব্বাজান, আমি আর রান্নাঘরে আসবো না, খুশি তুমি? জুলফিকার মাথাটা উপর নিচ করে। ফালাক জুলফিকারকে দেখে মিটিমিটি হাসে। এই পাগল তার মা আর বউকে কারোর সাথে ভাগ করবে না। জুলফিকারের কথার মাঝে আবারও ফোরন কাটে জাদু বাবা। তিনি বিরক্ত এখন। ঘন্টা 2 হয়ে গেল, এদের পুরো পারিবারিক কথা শুনেই যাচ্ছে, অথচ বউকে এটাই বুঝলো না। জাদু বাবা বিরক্ত হয়ে বলে, তোমার তো দেখি বউ মারা গেছে, আর বিয়ে না করেও আর একজনকে বউ বলছো। আসলে কি ফালাকার তোমার বিয়েটা হয়েছিল? জুলফিকার সূক্ষ্ম দৃষ্টি দিল জাদু বাবার দিকে, চোখে মুখে দুষ্টু হেসে বলে, আপনি তো দেখছি দুষ্ট বিষয় জানতে খুব আগ্রহী ম্যাজিক ফাদার। তবদাকে জাদু বাবা বলেন, কিসের দুষ্টু বিষয়? এই যে আমি আমার বউকে বারবার বাসরের কথা বলি, আসলে এই বাসর হয়েছে কিনা এটাই জানতে চান। জাদু বাবা বিষম খেলেন। তিনি একজন জাদু বাবা হয়েও কিনা এই ছেলের কাছে চুনোপুটি। আসলে এই ছেলেকে কি উদ্দেশ্য এটাই বুঝতে পারছে না। জাদু বাবা পানি পান করে বলেন, তুমি কি সত্যি তোমার বউকে জাদু করতে চাও? চাই বলেই তো এসেছি। তাহলে এসব ফালতু কথা না বলে আসল কথা বলো। আমি ফালতু কি বললাম? কোথা থেকে বউকে পেয়েছি বা কোথা থেকে বউ হারিয়েছি না জানলে জাদু করবেন কি করে? জাদু যেহেতু করব আমি, উপায়ও সেহেতু আমি জানি। তাহলে সেই প্রথমেই জাদু করে দিতেন। কেন জিজ্ঞাসা করেছিলেন যে আমাদের স্বামী স্ত্রীর কাহিনী কি? তাহলে তোমার বর বউয়ের কাহিনীটা বলো। তাহলে শুনুন, আমার বউ আমাকে সহ্য করতে পারে না, তাই আমার থেকে পালিয়েছে। এটা তো জানি। তাহলে করুন এবার কালো জাদু। কিন্তু তুমি কি এমন করেছিলে যে ও পালাবে? আমি তো বললাম আমি সুস্থ হয়েছি, পরেই বউ আমার গায়েব। আমার তো মনে হয় না তুমি এখনো সুস্থ। লিসেন ম্যাজিক ফাদার, আমি এখন আর পাগল নই, সুতরাং উল্টাপাল্টা অ্যালিগেশন লাগাবেন না। বাজে না বকে বউ কেন পালালো সেটা বলো। আমি কি এখানে হাডুডু খেলছিলাম ম্যাজিক ফাদার? কি? তাহলে আপনি বললেন কেন আমি বাজে বকছি? এক মনে বউকে মিস করতে করতে স্মৃতিগুলো ফুটিয়ে তুলছিলাম। আপনি তো আমার কল্পনায়ও কাবাব মে হাড্ডি। জাদু বাবা কি বলবেন বুঝতে পারছেন না। এরকম আতপাগল লোক সে আজ অবধি এক পিসও পায়নি। বলা চলে এই জুলফিকার এক পিস, যে কিনা তার বউকে জাদু করতে এসেছে। তা আবার উল্টোপাল্টা কথা বলে জুলফিকার বলে, আপনি কি মাসুম বাচ্চাদের মতো আমার কাহিনী শুনবেন, নাকি ফাজিল বাচ্চাদের মতো কল্পনায় ডান্ডা মারবেন? যদি এমন করেন তাহলে আমি আরেক জাদু বাবা দেখব। বলেই উঠে দাঁড়িয়ে জুলফিকার আবারও বলে, ইয়া হাবিবি। জুলফিকার উল্টো দিকে ঘুরে চলে যাবে, অমনি জাদু বাবা ভাবলেন, জুলফিকার চলে যাবে মানে? আজকে রাতের 50,000 টাকা হাত ফসকে যাবে, সাথে তো আছে 5 ভরি স্বর্ণ। এগুলো সব হাত ফসকে যাওয়ার থেকে এই পাগলের কাহিনী শুনে বউকে জাদু করার উপায় দিয়ে বিদায় দেবে ভাবছে। তাই সে বলে, তুমি বসো, আমি তোমার সম্পূর্ণ কাহিনী শুনবো। আবার আমার কল্পনায় এসে ধাক্কা দিবেন না তো? না। তাহলে শুরু করি। হ্যাঁ। ইয়া হাবিবি। বলেই অতীতে চলে গেল জুলফিকার।
সকাল সকাল কাশেম আলীর পুরো পরিবার চলে আসে জমিদার বাড়িতে। রাতে হলুদের অনুষ্ঠান, দুপুরে হলুদের সাথে গোসল করানো। চারপাশে মেয়েরা হলুদ রঙের ব্লাউজের সাথে লাল সুতির শাড়ি পরেছে। জায়গায় জায়গায় ছোট ছোট কলা গাছ আর পাশে কারুকাজ করা কলস। বাগানের দিকে ফাঁকা স্থানের একপাশে একজন হলুদ বাঁধতে ব্যস্ত, আরেকজন মেহেদি পাতা। ফালাক সহ বাকি মেয়েরাও সুতির লাল শাড়ি পরে বউকে শাড়ি পরিয়ে আনছে। বউয়ের গায়ে হলুদ শাড়ির সাথে গামছা দেওয়া, যার ঠোঁটে ঝুলে আছে মিষ্টি হাসি। কাশেম আলীর মেয়ের নাম কলি। মেয়েটি দেখতে যেন মিষ্টি, ঠিক তেমনই তার ভদ্র ব্যবহার। এসেছে পর্যন্ত লাজুক ভঙ্গিতে বসে আছে। রোহিণী কলির হাত ধরে এগিয়ে যাচ্ছে গোছলের দিকে। সেখানে মেয়েরা আছে শুধু। মেয়েরা মিলে কলির মুখে হলুদ লাগিয়ে দিচ্ছে। সবাই হলুদ মাখানোর পর কিছু মেয়েরা মিলে কলস হাতে নিয়ে কলির মাথায় পানি ঢালতে থাকে। এটা এখানকার হলুদের এক ঐতিহ্য। 7 জন মিলে মেয়ের মাথায় পানি ঢালবে, সবার মুখে খুশির হাসি। কলিকে গোসল করানোর পর ওকে নিয়ে যাওয়া হয়। ওখানে উপস্থিত বাকি গ্রামবাসীরা মেয়েরা খুশিতে একে অপরের গায়ে হলুদ মাখিয়ে থাকে। রোহিণী এসে ফালাক, তামান্না, মর্জিনা ও চিত্রার গায়ে হলুদ ছুঁয়ে দেয়। ফালাক দূরে তাকিয়ে দেখে রুবাইদা ফুলগুলো দিয়ে মালা বুনছে। একত্রে মিলে সবাই হাতে হাত লাগালে যেন আলাদা আনন্দ লাগে। একা একা থাকলে কোনো কাজে মন বসে না, কিন্তু সবাই একত্রে থাকলে যে কোনো কাজ গল্পে গল্পে হয়ে যায়। এই যে এখন ফরিদা আর জাহানারা কাজে কাজে সাহায্য করছে। যেই দেখলেও রুবাইদা ও চৈতালি ভালো সম্পর্ক গড়ে তুলেছে, এটা ঈর্ষা তৈরি করে দেয় ফরিদার মনে। সেই ঈর্ষার থেকে সেও এখন বাড়ির বউ হিসেবে কাজ করতে ব্যস্ত। ফালাক সবাইকে দেখে রোহিণীকে বলে, আপু চলো আমরা মিষ্টিমা আর চৈতালি আন্টিকে হলুদ লাগিয়ে দিই। বুদ্ধিটা মন্দ নয় ফালাক, চলো। এই তোরাও আয়। আনন্দ কি শুধু ছোটদের জন্যই নাকি বড়রাও আনন্দ করবে? সবাই মিলে চলে যায় বড়দের কাছে। ফালাক পেছন থেকে রুবাইদার গাল হলুদে ভরিয়ে দেয়। রুবাইদা পেছনে ঘুরে ফালাককে দেখে আলতো হাসে। চিত্রা এসে চৈতালির মুখে হলুদে ভরিয়ে দিল। অন্যদিকে তামান্না, জাহানারা ও রোহিণী ফরিদার মুখে হলুদ লাগিয়ে দেয়। সবাই মিলে আনন্দ করতে থাকলো। চোখটা চিকচিক করে উঠিয়ে মর্জিনার মনে মনে বলে, গরিব হলেও আজ আমিও আমার মায়ের গালে এমনি হলুদ লাগাইতে পারতাম। হঠাৎ করে মর্জিনার পেছন থেকে কোনো বলিষ্ঠ হাত তার গাল হলুদে ছুঁয়ে দেয়। পুরুষালী হাত দেখে মর্জিনা ভেবেছিল এটা তাহের। রাগে গা ঘিনঘিন করে ওঠে। এই মানুষটাকে সহ্য করতে পারে না মর্জিনা। যেভাবে মেয়েদের নিয়ে ছিনিমিনি খেলে, ছি। মর্জিনা পেছন ঘুরে কিছু বলতে যাবে, দেখতে পায় জিসান হাসি হাসি মুখে হাতে হলুদ নিয়ে দাঁড়িয়ে আছে। দূরে তাকিয়ে দেখলো সবাই নামছে। কলিকে ঘরে নেওয়া হয়েছে। এই খবর পেয়ে পুরুষরা সবাই আবার বাগানের দিকে ফিরে এলো। এখন কলিকে সাজানো হচ্ছে। এদিকে ছেলেমেয়েরা সবাই হলুদ মাখামাখি করতে ব্যস্ত। তাদের আনন্দের মাঝেই নাকে ভেসে আসে মিষ্টি ক্ষীরের ঘ্রাণ। বাবুচিরা ক্ষীর রান্না করছে, আর এদিকে বিরিয়ানি। সকল পুরুষেরা নেমে তাদের মতো আনন্দ দেখছিল। এর মাঝে জাহানারা এসে তৌহিদের গাল ছুঁয়ে দেয়। সবাই জানে জাহানারা কতটা রসিক মনের মানুষ। স্বামীকে সে একটু বেশি ভালোবাসে। সেই সাথে প্রতিটি মুহূর্তে স্বামীর সাথে মিষ্টি মধুর কাহিনী সাজিয়ে তোলে। রোহিণী ওদেরকে দেখে রুবাইদাকে বলে, খালামণি, হুম। তুমিও আঙ্কেলকে একটু হলুদ লাগিয়ে দাও। রুবাইদার হাসি মুখটা চুপসে গেল। সেই সাথে জুনায়েদ সওদাগর এতক্ষণ তার দিকে চেয়ে থাকলেও এখন মাথাটা নামিয়ে নিলেন। তিনি খুব ভালো করেই জানেন রুবাইদা তাকে হলুদ মাখিয়ে দেবে না। মুখে মৃদু হাসি ফুটেছিল রোহিণীর কথা শুনে, কিন্তু এটা তো তার স্বপ্নই শুধু। রুবাইদার থেকে এই জীবনে শুধু জোর করেই ভালোবাসা পেল, কখনো রুবাইদার মন জোগাতে পারলেন না। রোহিণী আবদার করে রুবাইদার দিকে তাকিয়ে আছে। ফালাক রুবাইদার কাছে এসে বলে, ও মিষ্টিমা, যাও একটু হলুদ লাগিয়ে দাও মিষ্টি বাবাকে। রুবাইদার সাথে সাথে কান টেনে ধরলেন ফালাকের আর বললেন, দুষ্টুমি করা হচ্ছে মিষ্টি মায়ের সাথে। ফালাক হেসে দেয়। রুবাইদা একবার তাকালো জুনায়েদ সওদাগরের দিকে। লোকটা এতক্ষণ গম্ভীর মুখে থাকলেও ফুরফুরে মনে ছিল। এখন যেন মুখটা চুপসে গেল তার। রুবাইদার মনে কেন জানি মায়া জন্মালো। এই পুরুষটির উপর তো তার মায়া জন্মানোর কথা না, তবুও কেন জানি এই পুরুষকে ছাড়া এখন সে কোথাও যেতে পারে না। কিছু একটা হলেই তার মনের উপর দিয়ে ঝড় উঠে যায়। রুবাইদা বাটি থেকে হাতে হলুদ নিয়ে এগিয়ে গেল চেয়ারে বসে থাকা জুনায়েদ সওদাগরের দিকে। একটু ঝুঁকে জুনায়েদ সওদাগরের মুখে হলুদ লাগিয়ে দিলেন। জুনায়েদ সওদাগর যেন স্তব্ধ।
নিচে তাকানো অবস্থায় তার চোখটা ভিজে এলো। মাটিতে সবুজ ঘাসের উপর কয়েক ফোঁটা পানি পড়ছে তার। অষ্টাদশী রুবাইদা তখন অন্য পুরুষের প্রেমে মত্ত ছিল। আগেকার প্রেম ভালোবাসা মানে ছিল এক ব্যক্তিত্বেই আসক্ত। ওই প্রেমে কোনো ছোঁয়াছুঁয়ি ছিল না, না আর না ছিল ছলনা। রুবাইদার সেই প্রেমী পুরুষটিও রুবাইদাকে ভালোবাসত, অনেক বেশি ভালোবাসত।